অনেক অপেক্ষার পরে বাল্লামকোন্ডা সাই শ্রীনিবাস ও অনুপমা অভিনীত কিষ্কিন্ধাপুরী সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটা একটি হরর থ্রিলার মুভি। গত এক মাসে আমার চ্যানেলের রিচ অনেক কমে গেছে। তো তোমরা যদি দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করো তাহলে খুবই উপকৃত হতাম। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা রেডিও স্টেশনে কয়েকজন মিলে কিছু একটা করছিল। হঠাৎ করে সেখানে বিদ্যুৎ চলে যাওয়াতে এরা আলোর ব্যবস্থা করতে থাকে। ঠিক তখনই ওরা কিছু একটা আওয়াজ শুনতে পায়। তারপর ধীরে ধীরে ওরা সবাই মিলে যেতে থাকে ওই দিকেই। যতই ওই দিকে আগাচ্ছিল ততই কারো একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। এতে ওরা সবাই অনেকটাই ভয় পেয়ে যায়। তারপরও সাহস নিয়ে আগাতে থাকে। কিছুক্ষণ এমন আগানোর পরে যখন ওই রুমটার মধ্যে আসে তখন দেখতে পায় সেখানে আর কিছুই নেই। তারপরই দেখা যায় উপর থেকে একজন নিচে এসে পড়ে, মারা যায় সেই ছেলেটা। এই ব্যাপারটা দেখে তো ওরা সবাই অনেক ভয় পেয়ে যায়। সাথে সাথে রেডিও স্টেশনের সব দরজা চালানো বন্ধ হয়ে যায়। এতে ওদের ভয় একদম তুঙ্গে উঠে যায়। কি করবে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপরে এগিয়ে যায় দরজার দিকে বের হওয়ার জন্য। ঠিক তখনই খেয়াল করে দেখতে পায় ভ্রমর টাইপের কিছু একটা দরজার ওপাশ দিয়ে এদের দিকে এগিয়ে আসছে। ওই জিনিসটা দেখে ওরা বুঝতে পারে যেটা নর্মাল কিছু নয়। কিছুক্ষণের মধ্যেই সেটা শুরু করে দেয় তাণ্ডব লীলা। মুহূর্তের মধ্যেই এক এক করে সবাইকে মেরে ফেলে। এই রেডিও স্টেশনের মধ্যে থাকা 6 জনই মারা যায়। এরপর কেটে যায় 35 বছর। সবাই এই ব্যাপারটা প্রায় ভুলেই গিয়েছিল। দুজন ট্রেনের ড্রাইভার একটা জায়গায় বসে চা খাচ্ছিল। পত্রিকা পড়ার সময় হঠাৎ করেই সেটার ভেতর থেকে একটা কাগজ বেরিয়ে আসে। ওখানে দেখতে পায় ঘোস্ট ওয়াকিং ট্যুর, মানে কোনো একটা কোম্পানি মানুষকে নিয়ে বিভিন্ন হন্টেড প্লেসে যেত। এটাই ছিল ওদের কাজ। এদিকে দেখা যায় ওই ঘোস্ট ওয়াকিং ট্যুরে যাওয়ার জন্য কিছু মানুষ একটা জায়গায় এসে একত্রিত হয়। একটা হন্টেড প্লেসে যাওয়ার জন্য ওদেরকে সময় দেওয়া ছিল 7টায়, কিন্তু আধ ঘন্টা বেশি অতিক্রম হয়ে গেল, ওরা নিয়ে যাচ্ছিল না। তখন একজন গিয়ে জিজ্ঞেস করে একটা মেয়েকে, ওর নাম মাইথিলি। তখন সে জানায় আর অল্প সময়ের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব, আমাদের আরেকজন গাইড আসতে বাকি আছে, ও আসলে আমরা চলে যাব সেই হন্টেড প্লেসটায়। ওর মুখে এমন কথা শোনার লোকটা যেন কিছুতেই মানতে চাইছিল না। অন্যদিকে দেখা যায় একটা জায়গায় মেলা হচ্ছিল। সেখানে ছোট্ট একটা বাচ্চা গুলাল দিয়ে বেলুন ফোটানোর চেষ্টা করলে হঠাৎ করেই সেখানে একটা বানর চলে আসে। আর কেন জানি বানরটা ওই ছেলেটার উপরে অনেক রাগান্বিত হয়ে যায় এবং ওকে তাড়া করতে শুরু করে। ছেলেটাও তো ভয়ে দৌড়াতে থাকে। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর একটা মহিলা ওই বানরটাকে কিছু একটা জিনিস দিয়ে ঢিল দিয়ে সেই ছেলেটাকে বাঁচায়। তারপরই দেখা যায় আরো অনেকগুলো বানর চলে আসে এবং মানুষজনকে অ্যাটাক করতে শুরু করে। এতে পুরো মেলার মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়ে যায়। কেনই বা বানর মানুষকে এমনভাবে অ্যাটাক করছে এ ব্যাপারে কারো বিন্দুমাত্র কোনো ধারণা নেই। সবাই হাতের কাছে যা পাচ্ছিল তাই দিয়ে ঢিল দিচ্ছিল ওই বানরগুলোকে। হঠাৎ করে একজন ইটা দিয়ে ঢিল মারে, সেটা গিয়ে লাগে ট্রান্সফরমারে এবং সেটা ব্লাস্ট হয়ে যায়। পুরো মেলায় বিদ্যুৎ সংযোগ চলে যায়। এতে মানুষজন তো আরো বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় রাঘব আর বানরগুলোর সাথে ফাইট করতে শুরু করে। তবে বানরের সাথে কি আর মানুষ লাফালাফিতে কখনো পেরে ওঠে? এমন করতে করতে একটা বানর তো রাঘবের পিছেই পড়ে যায়। তবে রাঘবও ছাড়ার পাত্র নয়। একবার তো বানরটা লাফ দেয় রাঘবের গায়ে, কিন্তু সে সরে যাওয়াতেই বানরের বাচ্চাটা গিয়ে পড়ে একটা আগুনের মধ্যে। সেখান থেকে কিছুতেই বেরোতে পারছিল না ওই বানরের বাচ্চাটা। এটা দেখে রাঘব সহ্য করতেই পারে না। সে আগুনের মধ্যে ঢুকে বানরের বাচ্চাটাকে বের করে আনে। সব মানুষ তাকে বাহবা দেয় আর বানররাও এই ব্যাপারটা দেখে সেখান থেকে শান্ত হয়ে চলে যায়। এদিকে মাইথিলি সবাইকে নিয়ে চলে আসে ওদের কাঙ্ক্ষিত হন্টেড হাউসে। কিছুক্ষণের মধ্যেই সেই বাড়িটার দরজা ভিতর থেকে খুলে রাঘব। ওকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে মাইথিলি। তারপর সবাইকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে দেখাতে থাকে আসলে এই বাড়িতে ভূত টুত কিছুই নেই। ওদের কোম্পানির কাজই হলো এটা। পুরো বাড়িতে ওরা বিভিন্ন ডিভাইস লাগিয়ে দেয়। তারপর সেগুলোর মাধ্যমে বিভিন্ন ফার্নিচার এবং অনেক কিছু কন্ট্রোল করে আর মানুষজনকে ভয় দেখায়। এখানেও ঠিক তেমনটাই হয়। ওদের কাছে থাকা রিমোটের বিভিন্ন বাটন চাপলে বিভিন্ন কিছু হতে থাকে। এতে ওদের সাথে আসা মানুষজন অনেক ভয় পাচ্ছিল। তবে একজন একটুও ভয় পায় না। আসলে সে এদের প্রত্যেকটা জার্নিতে এদের সাথেই যেত। ও মূলত এদেরকে রিভিল করতে চাইছিল। এরা যে ফেক ভূত দেখায় এটাই সে প্রমাণ করতে চাইছিল, কিন্তু এখন পর্যন্ত সে এটা পারেনি। তবে আজকের দিনটাও খুব ভালোভাবেই কেটে যায়। পরদিন সকালবেলাতে মাইথিলি ঘুম থেকে জাগা পায়। আসলে বাইরে ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছিল। সেখান থেকে একটা বল এসে ওদের জানালায় লাগে কাঁচটা ভেঙে যায়। এই কারণেই ওর ঘুমটা ভেঙে গিয়েছিল। তারপর বাচ্চারা ওকে ডাক দেয় আর বলটা চায়, কিন্তু কোনোভাবেই বলটা দিতে রাজি নয় মাইথিলি। কারণ প্রায় প্রত্যেক দিনই বাচ্চারা জানালার কাঁচ ভাঙে। এভাবে চলতে থাকলে ওদের জানালার একটা কাঁচ আর টিকবে না। ওরা অনেক করে চাইলেও বলটা দেয় না মাইথিলি। তারপর ঘুরতে ঘুরতে বেলকনিতে আসে। সেখানে দেখা যায় রাঘবকে। আসলে ওরা স্বামী স্ত্রী।
দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। তার পরপরই সেখানে বাচ্চাটা একটা মই বেয়ে উঠে আসে এবং ওদের থেকে বলটা নিয়েই চলে যায়। বিকেলবেলাতে ওরা অফিসে এসে পৌঁছে, তখন সেখানে আগে থেকে অনেক মানুষ উপস্থিত ছিল। আজকে ট্যুরের জন্য সবাই রেডি। রাঘবের সাথে ছোট্ট বাচ্চাটাকে দেখে ওর বস জিজ্ঞেস করে, ও কি করবে তোমাদের সাথে? ও তো ছোট্ট একটা বাচ্চা মাত্র, ও গিয়ে ভয় পেয়ে যাবে। তখন রাঘব বলে, ওর সাথে খেলা আমি হেরে গিয়েছি স্যার, তো শর্ত মোতাবেক ওকে নিয়ে যেতেই হবে। তবে সমস্যা নেই স্যার, ও আমাদের রেসপন্সিবিলিটি, আমরা ওকে দেখে রাখবো। তখন বস সবার উদ্দেশ্যে বলে, আপনাদের সবার ভয় বাড়ানোর জন্য নতুন একটা সিস্টেম করেছি আমরা। আপনারা কোন জায়গাতে যেতে চান সেটা এবার আপনারা নিজেরাই ডিসাইড করবেন। এই পাত্রের ভেতরে থেকে একটা কাগজ তুলবেন, যে জায়গার নাম আসবে আজকে সেখানেই যাবেন আপনারা। তখন সবসময় এদের সাথে ট্যুরে যাওয়া ওই লোকটা গিয়ে কাগজ উঠায়, ওর হাত থেকে কাগজটা নিয়ে নেয় মাইথিল এবং দেখতে পায় সেখানে লেখা সুবর্ণমায়া রেডিও স্টেশন। আসলে এটা সেই রেডিও স্টেশন যেখানে গত ৩৫ বছর আগে ৬ জনকে নির্মমভাবে মরতে হয়েছিল। আসলে যে কাহিনীটা সিনেমার প্রথমেই দেখা হয়েছিল এটা সেই রেডিও স্টেশনই। এই জায়গাটি যে আসলেই হন্টেড ওরা তো জানতোই না। কেন জানি এই রেডিও স্টেশনের নামটা শুনেই মাইথিল ও রাঘব কিছুটা ভয় পায়। তারপরে যেহেতু ওরা কথা দিয়েছে তো সেখানের উদ্দেশ্যে রওনা হয়। ওই রেডিও স্টেশনে ওরা মোট 11 জন যাচ্ছে। একটা কার নিয়ে সন্ধ্যার পরপরই রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সেই রেডিও স্টেশনে। এখানে আসার পরপরই সবাই কেমন যেন একটু ভয় পাচ্ছিল। আর অন্য জায়গার মতো এই জায়গাতে তো ওরা কিছুই সেট করেনি, তাহলে মানুষজনকে ভয় কিভাবে দেখাবে ওরা? তবে দেখা যায় দূর থেকে কিছু একটা ওদেরকে দেখছিল, এটা মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে রেডিও স্টেশনের মেইন গেটে। সেখানে দেখতে পায় একটা ত্রিশূল, আর দরজাটা মনে হচ্ছে যজ্ঞ করে বন্ধ করা। তবে সেই ত্রিশূলটা ব্যবহার করে রাঘব ওই দরজাটার বন্ধনীগুলো ভাঙতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেই দরজাটা খুলে ফেলে রাঘব। তারপর একে একে সবাই ঢুকে পড়ে ভেতরে। সবশেষে ওই স্টেশনের ভেতরে ঢুকে রাঘব ও মাইথিলি। এই রেডিও স্টেশনে ঢোকার পর থেকে কেমন জানি ওদের গা সমসম করছিল ভয়ে। ওদের সবারই মনে হচ্ছিল যে এখানে তো কিছু একটা গড়বড় আছেই। আস্তে আস্তে এটা ওটা দেখতে শুরু করে। এভাবেই কেটে যায় অনেকক্ষণ। গত ৩৫ বছর ধরে এই রেডিও স্টেশনটা বন্ধ, এজন্য এটার সকল যন্ত্রপাতি এবং আসবাবপত্রের অবস্থা ছিল শোচনীয়। ওরা ঘোরাঘুরি করতে থাকলে কেমন জানি আওয়াজ শুনতে পায়। ওদের যে এই জায়গাটায় আসা ভুল হয়েছে সেটা বুঝতে পারে। রাঘবরা সবাইকে ডেকে নিয়ে বাইরে যাবে, ঠিক তখনই ভেতরে যেন ঝড় উঠে যায়। কোনো একটা শক্তি সেখানে তাণ্ডব শুরু করে, জিনিসপত্র এদিক সেদিক উঠতে থাকে। ওরা তো ব্যাপারটা দেখে খুব ভয় পেয়ে যায়। সেই ঘরের মধ্যে থাকা সব আলোগুলো শুধু টিপটাপ টিপটাপ করছিল। তারপর হঠাৎ করে ওরা রেডিওতে কারো একজনের আওয়াজ শুনতে পায়, তোরা এখানে এসেছিস, তোরা ভুল করেছিস, এবার তোদের সবাইকেই মরতে হবে, তোরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, তোরা 11 জনের নির্মমভাবে মরবি। রেডিওতে এমন কথা শোনার পরে সবার ভয় যেন আরও বেড়ে যায়, আর দৌড়ে চলে আসে বাইরে। কিন্তু এসে যেটা দেখে সেটা দেখার জন্য ওরা একদমই প্রস্তুত ছিল না। দেখতে পায় ওরা যে গাড়িটাতে করে এসেছিল সেই গাড়িটা আগুন ধরে গেছে। এতে ওরা আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন পর্যন্ত রেডিওতে আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছিলই। হঠাৎ করে রেডিও স্টেশনের মেইন গেটটা বন্ধ হয়ে যায়। সেই আওয়াজটা শুধু ওদেরকে উদ্দেশ্য করে বারবারই বলছিল, তোরা সবাই মরবি। তারপরে কোনোভাবে ওরা সবাই মিলে বেঁচে ফিরে আসে। সকাল হয়ে যায়। ওই রেডিও স্টেশন থেকে 10 কিলো দূরে চলে আসে ওরা। একটা ওয়ার্কশপে ওই গাড়িটা আনা হয়। পাশে বসেছিল ওরা নাস্তা পানি করার জন্য। আর গত রাতে সুবর্ণমায়া রেডিও স্টেশনে ওদের সাথে যা ঘটেছিল সেই ব্যাপার স্যাপার নিয়েই কথাবার্তা বলছিল। ওদের কথা আবার পাশ থেকে শুনে ফেলে একটা পিচ্ছি। সাথে সাথে ওর হাত থেকে চায়ের কাপগুলো পড়ে ভেঙে যায়। তারপর তাড়াহুড়ো করে সেই ছেলেটা ওদের কাছে আসে আর বলতে থাকে, কেন গিয়েছিলেন আপনারা ওখানে? ওই রেডিও স্টেশনের মধ্যে যারা যায় তারা কেউই আর বাঁচতে পারে না। আপনারা একদমই ঠিক কাজ করেননি ওখানে গিয়ে। তাড়াতাড়ি আপনারা বাড়িতে গিয়ে হলদি পানি দিয়ে গোসল করুন, আর যে কাপড় চোপড় পরে ওখানে গিয়েছিলেন সেগুলো সব কিছু পুড়িয়ে ফেলুন। ওখানে যাওয়া আপনাদের কোনোভাবেই উচিত হয়নি। এটা বলেই অনেক ভয় পেয়ে ওখান থেকে চলে যায় ছেলেটা। আসলে এই গল্পগুলো তার মা ওকে শুনিয়েছিল, তবে ওর কথা তেমন একটা গুরুত্ব দেয় না এরা, আর সেখান থেকে চলে আসে বাড়িতে। সেদিন রাত্রেবেলাতেই দেখা যায় গত রাতে ওদের সাথে যাওয়া 2 জন ট্রেন ড্রাইভার ট্রেন নিয়ে যাচ্ছিল। ওই রেডিও স্টেশনটার কাছাকাছি এসে একটা সিগন্যাল দেখে ওরা ট্রেনটা থামিয়ে দেয়। এখানে আবার সিগন্যাল কবে থেকে আসলে ওরা কিছুই বুঝতে পারছিল না। তারপরে যেহেতু সিগন্যাল আছে এই জন্য ওদের ট্রেনটা থামাতে হয়। ওরা অনেক টায়ার্ড থাকা একজন চোখটা একটু বন্ধ করে। কিছুক্ষণ এভাবেই কেটে যায়। হঠাৎ করেই অন্যজনের কাছে অদ্ভুত দেখতে একজন মহিলা এসে কিছু খাবার চায়। প্রথমে তোকে না করে দেয়, কিন্তু সেই মহিলাটা জানে, আমি গত 10 দিন ধরে কিছুই খাইনি বাবা, খাবার কিছু থাকলে দয়া করে একটু আমাকে দাও। তখন ওই লোকটার মন গলে যায় আর ব্যাগ থেকে বের করে নিজের টিফিনটা ওকে দিতে থাকে। ঠিক তখনই অন্যজনের চোখ খুলে যায় আর ওকে ওই মহিলাটিকে খাবার দেওয়া থেকে বিরত রাখে।
তখন সে বলে সমস্যা কি, মহিলাটা বলেছে যে সে গত 10 দিন ধরে কিচ্ছু খায়নি, এই জন্যই তো আমি ওনাকে খাবারটা দিচ্ছি। তখন ওই লোকটা বলে ওঠে কোনো সাধারণ মানুষেরই হাত ট্রেনের ইঞ্জিন পর্যন্ত পৌঁছাবে না। এটাতে চমকে যায় দুজনই। দেখা যায় মহিলাটা আসলে হাওয়ায় ভাসছিল, তারপর ওর চেহারাটা বিভৎস রূপ ধারণ করে। এই ব্যাপারটাতে তোরা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখন ওরা ভিডিওতে একটা আওয়াজ শুনতে পায়। ওদের দুজনেরই নাম ধরে বলছিল, আজকে তোরা মরবি, এখান থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই ব্যাপারটাতে ওরা তো অনেক ভয় পেয়ে ট্রেনটা আবার চালু করে। সকালবেলাতে নিউজে দেখা যায় সেখানে ওরা দুজনেই মারা গেছে, আর ওদের বডিতে একটা স্বস্তিক বানানো হয়েছে। সেখানে অনেক পুলিশ এবং মিডিয়া চলে আসে। এই খবরটা রাঘব পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। এটাতে সে অনেক ভয় পেয়ে যায় আর চলে আসে সেই জায়গায়। সে তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে এটা কেমনে পসিবল। এই ব্যাপারটা কি কোনো কোইন্সিডেন্স, নাকি গতরাতে ওদের সাথে ওই রেডিও স্টেশনের মধ্যে ঢোকার জন্য এমনটা ঘটলো। এসব কিছুই যেন মাথায় প্রসেসিং হচ্ছিল না রাঘবের। সবকিছু যেন একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল। তারপর সেখান থেকে রাঘব চলে আসে রেডিও স্টেশনের মধ্যে। সেখানে সে একটা লাইট খুঁজে পায়, সাথে কিছু নিউজ পেপার। তারপর রেডিও স্টেশন থেকে সোজা চলে আসে নিউজ পেপার আর্কাইভে। 1989 সালের কিছু নিউজ পেপার ঘাটাঘাটি করে। তখন সেই রেডিও স্টেশন সম্পর্কিত কিছু নিউজ পায়। তারপর সেগুলো নিয়ে চলে আসে বাসায়। ওরা দুজনে এই স্টোরিটা নিয়ে ঘাটাঘাটি করছিল। তিনজনে খুব চিন্তিত হয়ে পড়ে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। অনেক ঘাটাঘাটি করার পরে বুঝতে পারে ওরা দুজনেই সর্বপ্রথম গিয়েছিল রেডিও স্টেশনটার মধ্যে। এই জন্যই ওরা দুজন প্রথমে মরলো। তখন সেই ছবিতে দেখতে পায় 3 নম্বরে যে গিয়েছিল তাকে, সে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার। সাথে সাথে রাঘব ওই নাম্বারটা নেওয়ার জন্য চলে আসে অফিসে। অফিস থেকে নাম্বারটা নিয়েই কল দেয়, কিন্তু ফোনটা ঢোকে না। তখন সেই লোকটা যেই কনস্ট্রাকশন সাইটে কাজ করতো সেখানে ফোন লাগায়। রিসিপশনিস্ট জানায় ওই জায়গাতে জ্যামার লাগানো, সেই জন্য ওখানে ফোন ঢোকে না। সাথে সাথে রাঘব বেরিয়ে পড়ে ওই কনস্ট্রাকশন সাইটে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে দেখা যায় ওই জায়গাতে বসেছিল ওই লোকটা। হঠাৎ করে উপরের ফ্লোরে কিছু একটা আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু সবাই তো এখানে নিচের ফ্লোরে কাজ করছে, তাহলে উপরের ফ্লোর থেকে আওয়াজ কিভাবে আসতে পারে। এর জন্য বস ওই লোকটাকে বলে, তুমি উপরে গিয়ে দেখে আসো তো কি হলো। আস্তে আস্তে ওই লোকটা যেতে থাকে উপরের দিকে। আসলে ওর বউ মারা গেছে অনেক দিন আগেই, আর গতদিন রাতে হন্টেড প্লেসটাতে সে গিয়েছিল তার বউয়ের সাথে কথা বলার আশা নিয়ে। এই জন্য এখনো সে মনে মনে ভাবতে থাকে, শুধু একবার তুমি আমার সামনে এসে আমার সাথে কথা বলো, তাহলে আমি নেশা পানি সবকিছু ছেড়ে দেব। কিছুক্ষণের মধ্যেই উপরের ফ্লোরে চলে আসে ওই লোকটা। দেখতে পায় কিছুই নেই, তবে দূর থেকে দেখা যায় ওর আশপাশ দিয়ে একটা অবয়ব বারবার ঘোরাঘুরি করছিল, কিন্তু এটা অনেক জোরে যাচ্ছিল। এজন্য ওই লোকটা এটা দেখতে পাচ্ছিল না, তবে অনুভব করতে পারছিল। এমন করতে করতে ওই লোকটা একটা শাড়ির আঁচল দেখতে পায়, আর সেদিকেই আগাতে থাকে। ততক্ষণ এই কনস্ট্রাকশন সাইটে চলে এসেছিল রাঘব। দেখতে পায় ওই লোকটা একা একাই ঘোরাঘুরি করছে ওই উপরের ফ্লোরে। তখন তাকে উদ্দেশ্য করে দৌড় লাগায় রাঘব। এদিকে ওই লোকটা শাড়ির আঁচলটা ধরার জন্য আগাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সে একদম কিনারায় চলে আসে, আর একটু হলেই সে একদম নিচেই পড়ে যেত। তারপর পিছন ফিরতেই দেখতে পায় ওই অবয়বটা তার বউতে রূপান্তরিত হয়েছে। ওর হাতে ছিল বড় মাপের একটা হাতুড়ি, সেটা দিয়ে অনবরত নিজের মাথাতেই বাড়ি দিচ্ছিল ওর বউ। এটা দেখে লোকটার আর বুঝতে বাকি থাকে না এখানে কিছুই ঠিক নয়, আর ওইটা ওর বউ না ভূত। আস্তে আস্তে ওর বউ এদিকেই আসছিল। হঠাৎ করে ওর সামনে এসে লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লোকটা রাঘবের সামনে এসেই পড়ে। এটাতে অনেক ভয় পেয়ে যায় রাঘব। কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক মানুষ জমায়েত হয়ে যায়। ওই লোকটার রক্ত দিয়েও ঠিক আগের মতোই স্বস্তিক হয়ে যায়। তবে রাঘব খেয়াল করে দেখতে পায় এটা হচ্ছে উল্টো স্বস্তিক। ঠিক তখনই রাঘবের মনে পড়ে যায় ওই দিন সকালবেলাতে দেখা ওই পিচ্চিটার কথা। ওরা রেডিও স্টেশনে যাওয়াতে অনেক ভয় পেয়ে গিয়েছিল সেই ছেলেটা, এবং ওদেরকে বিভিন্ন উপদেশও দিয়েছিল। তার মানে ওর সাথে দেখা করলেই হয়তোবা রেডিও স্টেশন সম্পর্কে তো কিছু না কিছু তো পাওয়াই যাবে। তখন সেখান থেকে রাঘব সোজা চলে আসে ওই ছেলেটার বাড়িতে। আসলে ছেলেটার মাই ওকে এই গল্পটা শুনিয়েছিল। তখন রাঘব ওর মাকে জিজ্ঞেস করে, আচ্ছা আসলে ওই রেডিও স্টেশনে কি ঘটেছিল, আমাকে কি আপনি একটু খুলে বলবেন। প্রথমে তো ওই মহিলাটা কিছুই বলতে চায় না, কিন্তু অনেক জোরাজোরি করাতে বলতে রাজি হয়। 35 বছর আগের কথা। কিছু শিক্ষিত মানুষ আমাদের গ্রামে রেডিও স্টেশন বানানোর জন্য এসেছিল। ওই রেডিওর জন্য ভেদাবতী নামের একটা মেয়ে আওয়াজ দিয়েছিল। মেয়েটার আওয়াজ ছিল একদম সুমধুর। ওর কথা শুনে সবার জান একদম ঠান্ডা হয়ে যেত। প্রথম কিছুদিন সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন ওই 6টা লোকই নির্মমভাবে মারা যায়। গোটা গ্রামের মানুষ ওদের চিৎকার শুনেছিল। ওই সময়টা আমি খুবই ছোট ছিলাম, তবে আমার বাবা বলতো যে রেডিও স্টেশনের মধ্যে একটা শয়তানের বাস আছে। প্রত্যেক রাতেই সেখান থেকে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যেত। গ্রামবাসী এগুলার একদম সহ্যই করতে পারছিল না। এর জন্য একটা তান্ত্রিককে দিয়ে রেডিও স্টেশনটা বন্ধ করিয়ে দেয়। তারপর থেকে গ্রামে শান্তি ফিরে আসে।
তখন রাঘব জিজ্ঞেস করে, আচ্ছা ওই মেয়েটার কি হয়েছিল আপনি কি বলতে পারবেন? তবে এ সম্পর্কে কিছুই বলতে পারে না ওই মহিলা, হয়তোবা সে বলতে চাইনি। এখান থেকে এক প্রকার হতাশ হয়ে বাড়িতে ফিরতে হয় রাঘবকে। তারপর সে ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে বুঝতে পারে এরপরে মরবে বিহারি নামের একজন। আসলে যেই লোকটা ওদের প্রত্যেকটা ট্যুরেই যেত এটাই হলো সেই লোক। তখন সুমিত আর মাইথিলিকে বলে, বিহারি সহ আমাদের সাথে যতজন গিয়েছিল সবাইকে খুঁজে তোমরা এখানে নিয়ে এসো, ওদের সবারই জীবন শঙ্কা রয়েছে। সাথে ওরা সবাই ও রেডিও স্টেশন থেকে কিছু না কিছু নিয়ে গিয়েছিল সুভেনিয়ার হিসেবে, ওগুলোও নিয়ে আসবা। ওদেরকে আনার জন্য এরা দুজন যখন বের হয় তখনই রাঘব খেয়াল করে দেখতে পায় 4 নম্বরে আসলে বিহারি সেই ঘরের মধ্যে ঢুকেছিল ছোট্ট সেই বাচ্চাটা। এটাতে অনেক ভয় পেয়ে যায় রাঘব আর ওই বাচ্চাটার উদ্দেশ্যেই দৌড় লাগায়। এদিকে দেখা যায় কিছু একটা শব্দ শুনে বাচ্চাটার ঘুম ভাঙে, তারপর উঠে সে পানি খায়। হঠাৎ করে দরজা জানলা সবকিছু খুলে যায়। ছোট্ট মেয়েটা তো অনেক ভয় পেয়ে যায়। একটা অবয়ব এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, হঠাৎ করেই সেটা এসে মেয়েটিকে ধরে ফেলে। ততক্ষণে রাঘব ওই বাড়ির কাছাকাছি চলে এসেছিল। অনেক দরজা ধাক্কাধাক্কি করে মেয়েটার দাদাকে জাগায়। তারপর জিজ্ঞেস করে জানতে পারে মেয়েটা আসলে দোতলায় থাকে। সেখানে গিয়ে দেখতে পায় মেয়েটির দরজা চোখের সামনেই বন্ধ হয়ে গেল আর ভিতর থেকে অনেক আওয়াজ আসছিল। তারপর জানালা দিয়ে তাকিয়ে দেখতে পায় মেয়েটা বাতাসে ভাসছে আর অনেক চিল্লাচিল্লি করছে। ঠিক তখনই রাঘব পাশ থেকে একটা দড়ি তুলে নিয়ে ছাদে বাঁধায় আর সেটাতে ঝুলে গিয়ে জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। দেখতে পায় মেয়েটার খুব বাজে অবস্থা হয়ে গেছে। তারপর ওকে বাঁচিয়ে নেয়। তখন ওকে জিজ্ঞেস করে, কে এসেছিল এখানে, তুমি কি চিনতে পেরেছো? মেয়েটার কাছে থাকা ওই মানি ব্যাগটাকে উদ্দেশ্য করে কিছু একটা সে বলে। মেয়েটা আসলে এই মানি ব্যাগটা ওই রেডিও স্টেশন থেকেই নিয়ে এসেছিল। তখন রাঘবও বুঝতে পারে যে রেডিও স্টেশনে থাকা আত্মাটা সেখান থেকে আমাদের বিভিন্ন জিনিসপত্রের মধ্যে আমাদের কাছে আসছে। তারপরে সেখান থেকে ওই মানি ব্যাগটা নিয়ে বের হয়। কিছুক্ষণের মধ্যেই মাইথিলি বাকি লোকজনকেও নিয়ে ওখানে চলে আসে। তারপর ওদের সবাইকে নিয়ে রাঘব ওই রেডিও স্টেশনে এসে পৌঁছে। ওরা সবাই রেডিও স্টেশন থেকে যা যা নিয়ে গিয়েছিল ওগুলো একটা জায়গায় জমায়েত করে। তারপরে বলতে শুরু করে, রাঘব তুই যেই হোস না কেন, তুই আমাদের দেখে ভয় পাস, এজন্যই তুই আমাদের সামনে আসিস না। আর এখান থেকে নিয়ে যাওয়া জিনিসপত্রের মাধ্যমে তুই আমাদেরকে খুঁজে পাস। এটা বলেই সেই সকল জিনিসপত্রই আগুন ধরিয়ে দেয় রাঘব। এটাতে রেডিও স্টেশনে যেন ঝড় উঠে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ধোয়ার কুণ্ডলি দিয়ে একটা অবয়ব গঠিত হয়। দেখা যায় এটা একটা ছেলের অবয়ব। সে ওদেরকে ভয় দেখাতে শুরু করে। তারপরে বলতে থাকে, ঠিক আছে, তুই যখন এত করেই চাইছিস তাহলে সবাইকে মারার আগে তোকেই আগে মারবো আমি। তারপর ধীরে সুস্থে আস্তে আস্তে সবাইকে মারবো, তোরা কেউই বাঁচতে পারবি না। কিন্তু যেহেতু রাঘব আমাকে জ্বালিয়েছে তো আমি ওকেই প্রথমে মারবো। এই ব্যাপারটাতে সেখানে থাকা সবাই ভয় কেঁপে ওঠে আর ওখান থেকে চলে আসে। তখন সুমিত বলে, কেন তুই নিজে মরার জন্য এত উতলা হয়েছিস? ওকে কেনই বা তুই বারবার রাগাচ্ছিস? তখন রাঘব বলে, এরা সবাই আমার সাথে গিয়েছিল রেডিও স্টেশনে, তো ওদের সবার জিম্মাদারি তো এখন আমারই। আমরা আসলে মানুষদেরকে ভয় দেখিয়ে টাকা কামাতাম, কিন্তু আসলেও যে এমন একটা ভয়ঙ্কর প্লেসে আমরা চলে যাবো এটা কোনোদিনও আমি চিন্তা করিনি। আর যেহেতু এটা আমারই ভুল ছিল তো প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। কিন্তু কেউই ওর কথায় একমত হয় না, কারণ 2 দিন আগে আর পরে তো মরতে হবে সবাইকেই, যদি না ওই ভূতটা সম্পর্কে কিছু একটা করা যায়। এই জন্য এই ব্যাপারটাকে একেবারে সমাধান করতে হবে। তারপর ওরা 3 জন মিলে চলে আসে পুলিশ স্টেশনে আর 35 বছর আগে ঘটে যাওয়া সুবর্ণমায়া রেডিও স্টেশনে ঘটে যাওয়া কেসটা সম্পর্কে জানতে চায়। সুবর্ণমায়ার নাম শুনে কেন জানি ভয়ে কেঁপে ওঠে ইন্সপেক্টর। তারপরেও কেসটা সম্পর্কে ওদেরকে জানায়। ঠিক তখনই দেখা যায় বাহিরের ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যায়, পুরো থানারই কারেন্ট চলে যায়। তখন ইন্সপেক্টর উঠে বাহিরের দিকে যায় সেটা ফিক্স করানোর জন্য। ঠিক ওই সময়ে থানার মধ্যে যেন ঝড় উঠে যায়। রাঘবের আশেপাশে সেই অবয়বটা ঘুরতে শুরু করে আর এটা সেটা বলে ওকে ভয় দেখাতে থাকে। হঠাৎ করেই রাঘবের পাশে থাকা ফোনটা বেজে ওঠে। আস্তে আস্তে রাঘব ওই দিকেই আগায়। তারপর ফোনটা ধরতেই শুনতে পায় ওর আওয়াজ। কিছুক্ষণের মধ্যেই ফোনের বাইরেও শোনা যাচ্ছিল ওর আওয়াজ। বোঝা যাচ্ছিল যে সেও এই থানার মধ্যেই চলে এসেছে। অনেকক্ষণ এভাবে হওয়ার পরে সরাসরি সে রাঘবকে অ্যাটাক করে বসে। তখন রাঘব পড়ে যায় আর সেই লাইটটা জ্বালায়। লাইটের আলো যখনই ওই অবয়বটার উপরে পড়ে তখন সে চিল্লাচিল্লি করতে শুরু করে। মানে লাইটের আলো সে কোনোভাবেই সহ্য করতে পারছে না। কিছুক্ষণ এভাবেই চলার পরে সেখান থেকে চলে যায় ওই অবয়বটা। ইন্সপেক্টর ভেতরে এসে দেখতে পায় রুমের খুব বাজে অবস্থা হয়ে গেছে। তখন জিজ্ঞেস করে, আমি চলে যাওয়ার পরে কি হলো ওই রুমের মধ্যে? তারপর ওদেরকে কেসের ফাইলটাও দেয়। এই ফাইলটা থেকে ওরা ভেদাভূতির সম্পর্কে জানতে পারে। তারপর চলে আসে ওদের বাড়িতে। ওর বাবাকে জিজ্ঞেস করে বিভিন্ন প্রশ্ন। তখন ভেদাভূতির বাবা ওর রুমে নিয়ে যায় এদেরকে আর বলে ও সম্পর্কে যা জানতে চায় এখান থেকে সবকিছুই জানতে পারবে। ভেদাভূতির ব্যবহার্য জিনিসপত্র সবকিছুই রুমের মধ্যে রাখার আছে।
ওরা এই রুমের মধ্যে ঘোরাঘুরি করতে থাকলে হঠাৎ করে একটা মহিলা এসে মাইথিলিকে ধরে ফেলে। এতে মাইথিলি তো অনেক ভয় পেয়ে যায়। তখনই ভেদাবতীর বাবা এসে জানায়, এটা আমার ওয়াইফ, আমার মেয়ে মারা যাওয়ার পর থেকে ওর এই অবস্থা হয়ে গেছে। ভেদাবতীর বয়সী সে যাকেই দেখে তাকেই সে ভেদাবতী মনে করে নেয়, তো আপনারা কিছু মনে করবেন না। তারপর সেখানে খুঁজতে খুঁজতে ওরা একটা ছবি দেখতে পায়। সেই ছবির মধ্যে দেখতে পায় ওই অবয়বটার মতো দেখতে একজনকে। তখন ওনাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই ছেলেটাকে কি আপনি চিনেন? লোকটা জানা ওইভাবে আমি চিনি না, তবে ভেদাবতীকে যখন তার স্কুলে আমি দিতে যেতাম তখন দু একবার দেখেছি ওকে। ওর চেহারাটা একটু আজব ছিল, তবে ওদের যে শিক্ষক ছিল উনি হয়তো তোমাদেরকে এই সম্পর্কে কিছু সাহায্য করতে পারবে। ওনার নাম ভূষণ ভার্মা, আর উনি সিমলাপল্লী গ্রামে থাকেন। তো তোমরা ওনার কাছে গেলে হয়তোবা কোনো না কোনো ইনফরমেশন পেয়েই যাবে। তারপর পরে ওরা তিনজনে চলে আসে ওই গ্রামে। এসে সুন্দর একটা বাড়ির মধ্যে ঢুকে। আসলে এটা শুধু বাড়িই নয়, এটা হচ্ছে ভীষণ ভার্মার দোকানও। তারপর দেখায় ওনার সাথে। তখন ওই ছবিটা দেখে ওই ছেলেটার সম্পর্কে জানতে চায়। বলতে শুরু করে ভূষণ ভার্মা। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। ছেলেটার নাম ছিল ভীষ্মরাবাপুত্রা। ওর জন্ম হয়েছিল অদ্ভুত একটা সময়ে। ওর জন্মের সময় চলছিল পুরো চন্দ্রগ্রহণ। ওর জন্মে থেকে ভিসারার হাত পা একদম বাঁকা ছিল। ওকে দেখে কোনোভাবেই পছন্দ হয়নি ওর বাবার, এজন্য সবসময় ওর থেকে দূরে দূরে থাকতো। তবে ওর মা ওকে খুব ভালোবাসত। এভাবেই বড় হতে থাকে ভিসরা। মায়ের সাথে সে অনেক মজা করতো, তবে বাবা একদমই দেখতে পারতো না ওকে, এমনকি দু একটা চড়থাপ্পড়ও দিত। এভাবেই ভিসরার দিন কাটতে থাকে। এমন চলতে চলতে একদিন বাবার একটা শার্ট গায়ে দেয় ভিসরা। তারপর সেটার পকেট থেকে টাকা বের করে মাকে দিতে যায়। এই ব্যাপারটা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় ওর বাবার, এসে একটা চড় মারে ভিসরাকে। ঠিক তখনই সে তো বাবার উপর অনেক ক্ষেপে যায় এবং ধাক্কা মারে তাকে। এরপর কেটে যায় কয়েকদিন। এই ব্যাপার স্যাপার দেখে ওর চাচাকে নিয়ে এসেছিল ভূষণের কাছে। ওর গলা মোটামুটি ভালোই ছিল, আর ভূষণ সবাইকে গান শেখাতো। ওর কাছে তালিম নেওয়া শুরু করে দেয় ভিসরা। এভাবেই কেটে যায় কয়েক বছর। এতদিনে ভিসরা বড় হয়ে গেছে। হঠাৎ করে একদিন গ্রামে মাইকিং করা হয়। জানা যায় গ্রামে একটা রেডিও স্টেশন আসছে। যারা এই রেডিওর সাথে কাজ করতে চায় তাদের সবার ভয়েস দিতে বলা হয়। তখন মাকে গিয়ে ব্যাপারটা জানায় ভিসরা। মা তখন ওকে বলে, তোর গলা তো অনেক সুন্দর, তুই সেখানে ট্রাই করতে পারিস, হয়তোবা তুই সিলেক্ট হলেও হতে পারিস। তখন সবার মতো ভিসরাও তার কণ্ঠ পাঠিয়ে দেয় ওই রেডিও স্টেশনে। কয়েকদিন পরে রেজাল্টের দিন চলেই আসে। রেডিওতে নেওয়া হয় ভিসরার নাম। এতে সবাই তো ভিসরাকে নিয়ে অনেক খুশি, আর সবচাইতে বেশি খুশি হয় ওর মা। এভাবেই কেটে যায় কয়েকদিন। তবে যেদিন রেডিওর প্রোগ্রামের পোস্টারটা ছাপা হয় সেদিন তো সবাই অবাক, কারণ সেখানে ছবি ছাপা হয়েছিল ভেদাবতীর। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় ভিসরা, কারণ ওর মা অনেক কান্না করছিল। তার মায়ের স্বপ্ন ছিল সে যেন রেডিও স্টেশনে কথা বলে। তারপর সেই পোস্টারটা ছিঁড়ে ফেলা আর যেতে থাকে ওই রেডিও স্টেশনের দিকে। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। ওই দিনের পর থেকে আর ভিসরাকে কখনোই দেখা যায়নি। আমার মনে হয় যে যখন ও রেডিও স্টেশনে গিয়েছিল তখন হয়তো ওরা সবাই মিলে ওকে মেরে ফেলেছিল। গল্পটা শুনতে শুনতে রাত হয়ে যায়। তারপর বাড়ির দিকে রওনা হয় ওরা। তখন রাঘব বলে ওর সাথে কাজটা ঠিক হয়নি। ওই সময় ওদের গাড়ির ওপরে এসে পড়ে ভিসরা। এতে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে রাঘব। তারপর নেমে কিছু একটা ফলো করতে করতে ওরা চলে আসে একটা কবরস্থানের মধ্যে। সেখানে এসে ওরা যেটা দেখতে পায় সেটা দেখার জন্য একদমই ওরা প্রস্তুত ছিল না। দেখতে পায় ভার্মার ছবি এবং কবরের উপরে তারই নাম লেখা। মানে ভার্মা জীবিত নেই, সে মারা গেছে। তাহলে আজকে যে ভিসরার গল্পটা বলল সে কে ছিল? তখন ওদের আর বুঝতে বাকি থাকে না যে এটা আসলে ভিসরাই ছিল। ও ভার্মার রূপ নিয়ে নিজের গল্পটা এদেরকে শুনিয়েছে। তখন ওদের আশেপাশেই ঘোরাঘুরি করছিল ভিসরা। এটাতে ওরা অনেক ভয় পেয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে যায়। কিন্তু ভূতকে কি আর কোনোভাবে পিছিয়ে ফেলা সম্ভব? কিছুক্ষণের মধ্যেই ওদেরকে ধরে ফেলে ভিসরা, আর সাথে সাথেই ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটা ট্রাক এসে ওদেরকে মেরে দেয়। পরদিন সকালবেলাতে দেখা যায় ওরা সবাই হাসপাতালে। বেডে শুয়ে আছে মাইথিলি, আর ওর পাশে বসে আসছে রাঘব। অ্যাক্সিডেন্টে কারো তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু হালকা চোট পেয়েছিল মাইথিলি। রাঘবের কিছুই হয়নি। তারপর রাঘব বাহিরে যায়। তখনই ওখানে চলে আসে ভিসরা আর ডাকতে থাকে মাইথিলিকে। এতক্ষণ সে বুঝতে পেরেছিল যে কিছু একটা তো রাঘবের সাথে রয়েছে যেটা ওকে বারবার বাঁচিয়ে নিচ্ছে। তো ওকে কাবু করতে হলে ওর উইক পয়েন্টে আঘাত হানতে হবে। আর ওর উইক পয়েন্ট হলো মাইথিলি, কারণ সে তো আমাকে ভয় পায়। ওর শরীরের মধ্যে আমি প্রবেশ করতে পারবো আর রাঘবকে মারবো। তারপর এইটা বলেই মাইথিলির শরীরের মধ্যে প্রবেশ করে ভিসরা। দেখা যায় মাইথিলির শরীর পুরো মমির মতো পেঁচানো। সে অনেক চেষ্টা করে কিন্তু ভিসরার সাথে একদমই পেরে ওঠে না। বাইরে রাঘব চিন্তা করতে থাকে যে এবার তাহলে ভিসরার নেক্সট প্ল্যান কি হবে। তখনই ওর মনে পড়ে যায় যে যদি কেউ আত্মাকে ভয় পায় তাহলে সেই আত্মাটা তার ভেতরে ঢুকতে পারে। এটা ভেবে সাথে সাথেই যায় ভেতরে, আর দেখতে পায় আসলে সে যা চিন্তা করেছিল ঠিক তেমনটাই ঘটেছে।
মাইথিলির শরীরের ভেতরে প্রবেশ করেছে ভিশরা। রাঘবকে দেখার সাথে সাথে ওকে অ্যাটাক করে বসে মাইথিলি রূপী ভিশরা। প্রথমে তো রাঘব কিছুতেই পেরে উঠছিল না ওর সাথে। এক পর্যায়ে মাইথিলি একটা চাকু নিয়ে অ্যাটাক করে রাঘবকে, একদম ওকে জানেই মেরে ফেলবে। তখন রাঘব দিশে বিশে না পেয়ে পাশে থাকা একটা ঘুমের ইঞ্জেকশন তুলে পুরো খালি করে দেয় মাইথিলির ভেতরে। এতে ঘুমিয়ে পড়ে মাইথিলি রূপী ভিশরা। তারপর রাঘব হাসপাতালের মধ্যে বসে থাকলে সেখান দিয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যাচ্ছিল। এটা দেখে রাঘবের মনে পড়ে যায় যে রেডিও স্টেশনের মধ্যেও একটা গ্যাসের সিলিন্ডার দেখেছিল, সেটার উপরে লেখা ছিল KDA। তখন রাঘব বেরিয়ে পড়ে আর স্যারকে কল দিয়ে জানতে পারে ওই কোম্পানিটার ম্যানেজার হচ্ছে সুরিন্দর। তারা তো শুধু সরকারকেই গ্যাস সাপ্লাই করে, আর এই গ্যাসগুলো হচ্ছে অনেক ডেঞ্জারাস। তার সিগনেচার ছাড়া একটা ডিব্বাও কোম্পানির বাইরে যায় না। তখন রাঘব চলে আসে ওই কোম্পানির ভেতরে। এসে সবাইকে সুরিন্দরের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলেও কেউ কিছুই বলতে চাইছিল না। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সুরিন্দর। তখন রাঘব ওকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি বলতে পারেন আপনাদের একটা সিলিন্ডার ওই রেডিও স্টেশনে কি করছে? কাকে দিয়েছিলেন আপনি ওই গ্যাসের সিলিন্ডারটা? আর সে কি করেছিল স্টেশনের ভেতরে? তবে রাঘবের কোনো কথারই জবাব দিতে চায় না সুরিন্দর, আর রাঘবকে মারার জন্য গুন্ডা পান্ডা লেলিয়ে দেয়। তবে রাঘবও তো কম নয়, সে তাণ্ডব চালাতে শুরু করে। সবাইকে একদম কুত্তা মারা মারছিল রাঘব। ওরা এতগুলো মানুষ মিলেও রাঘবের কিছুই করতে পারছিল না। চোখের পলকেই সবাইকে ধরাশায়ী করে ফেলে রাঘব। তখন সুরিন্দর কাহিনীটা বলতে শুরু করে। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমার ভাই সহ তার কয়েকজন বন্ধু মিলে ওই রেডিও স্টেশনটা বানিয়েছিল। সেটা এক প্রকার ভালোই চলছিল। সেখানে কাজ করা ভেদাবতীকে আমার ভাই ভালোবেসে ফেলেছিল, আর ওরা কিছুদিন পরে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু ওই জানোয়ারটা সব নষ্ট করে দিয়েছে। তখন রাঘব বলে, কেন ওনারা ভিশরার সাথে অমনটা করেছিল? তার কণ্ঠ নিয়ে কেন ছবিতে ভেদাবতীর ছবি দিয়েছিল? এটার কি কোনো প্রয়োজন ছিল? ওর সাথে তো নাইনসাফি করা হয়েছে, এটা তো একদমই ঠিক নয়। কিন্তু ওকে অবাক করে দিয়ে সুরিন্দর জানে, আপনাকে কে বলেছে এই মিথ্যে কথা? আসলে সিলেক্ট হয়েছিল ভেদাবতী, কিন্তু এটা একদমই সহ্য করতে পারেনি ওই জানোয়ারটা। তখন রাঘব বলে, ও আচ্ছা, তাহলে ভিশরা এগুলো করেছিল ওর মাকে খুশি করার জন্য। এবার তাহলে সবকিছু ক্লিয়ার। কিন্তু এবারও ওকে আরো বেশি অবাক করে দিয়ে সুরিন্দর জানায়, এটাও মিথ্যা কথা। ভিশরার তো মা ছিলই না, আর সে ছিল একদম মেন্টাল পেশেন্ট। ওকে জন্ম দেওয়ার সময় ওর মা মারা গিয়েছিল। তারপর যখন ভিশরা বড় হতে থাকে, তখন হঠাৎই এক রাত্রেবেলাতে একটা আয়নার মধ্যে নিজের মাকে কল্পনা করে নেয় ভিশরা। তারপর থেকেই ওই আয়নাটাকেই সে নিজের মা মনে করছিল। ওর বাবাই ব্যাপারটা কোনোভাবেই দেখতে পারছিল না। একদিন ওর বাবা ওকে একটু ধমকানোতে ওর বাবাকেই মেরে ফেলে ভিশরা। এভাবেই মানুষ থেকে সে জানোয়ারে রূপান্তরিত হয়। রেডিও সিলেকশনের দিন সিলেক্ট হয়ে যায় ভেদাবতী, কারণ ওর কণ্ঠ ছিল খুবই সুমধুর। এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না ভিশরা, আর চলে আসে ওই রেডিও স্টেশনে। ভেদাবতী তখন ওই রিসেপশনেই বসেছিল। ভিশরা এসেই ওকে আবল তাবল অনেক কথা বলে, তারপর মারধর করতে শুরু করে। এক পর্যায়ে ভেদাবতীকে বিবস্ত্র করে ফেলে ভিশরা, আর সেগুলো পরে যায় ভেতরে। ওকে ভেদাবতীর কাপড় পরিহিত দেখে এরা বুঝতে পারে যে ভেদাবতীর সাথে ভিশরা খারাপ কিছু একটা তো করে এসেছে মনে হচ্ছে, এজন্য ওকে মারতে শুরু করে দেয়। তবে ভিশরাও ভালোই ফাইট নেয়, কিন্তু এতজনের সাথে সে একদমই পেরে ওঠে না। তখন ওরা সবাই মিলে একটা ঘরের মধ্যে বেঁধে ফেলে ভিশরাকে। এদিকে বিবস্ত্র অবস্থায় ভেদাবতী গ্রামে ফিরে। সব মানুষ ওকে দেখে থুতু করছিল আসল সত্যটা না জেনেই। এটা কোনোভাবেই মেনে নিতে পারে না ভেদাবতী, আর নিজে নিজেই মারা যায়। এদিকে নিজের প্রেমিকার এরকম নির্মম মৃত্যু দেখে পাগল প্রায় অবস্থা হয়ে গিয়েছিল আমার ভাইয়ের। সে তো ভিশরাকে মারবে এটা শিওর, তবে ওকে একবারে মারবে না, ওকে তিলে তিলে আস্তে আস্তে মারবে। এই জন্য ঘরের মধ্যে রাখে ভিশরাকে। ওর চোখের ওপর একটা টর্চ জ্বালিয়ে রাখে, আর ঘরের মধ্যে গ্যাস ফেলে দেয়। আসলে এই গ্যাসটা মানুষকে ঘুমাতে দেয় না। প্রত্যেক দিনই সে গ্যাসের ডোজ বাড়িয়ে দিত। এভাবেই কেটে যায় 12 দিন। এতদিন না ঘুমানোর ফলে মারা যায় ভিশরা। তার চেহারাটা দেখার মতো অবস্থায় ছিল না। সেদিন রাত্রেবেলাতেই আমার ভাইরা 6 জন মারা গিয়েছিল। কিভাবে মারা গিয়েছিল সেটা কেউই জানে না। তারপরে রেডিও স্টেশনটা তান্ত্রিক দিয়ে বন্ধ করানো হয়। এখন তোমাদের যদি কেউ বাঁচাতে পারে তাহলে ওই তান্ত্রিকই পারবে। একটু সামনে গেলেই তোমরা একটা আশ্রম খুঁজে পাবে, সেই আশ্রমে গেলেই পেয়ে যাবে ওই তান্ত্রিকটাকে। ওনাকে গিয়ে বলো, বাকিটা ওপরওয়ালার ব্যাপার। সাথে সাথেই রাঘব চলে আসে ওই আশ্রমে, আর ওই তান্ত্রিকের সাথে দেখা করে। তখন সে জানায়, তুমি যাকে খুঁজতে এসেছো তিনি অনেক আগেই মারা গেছেন, এখন এখানকার দায়িত্বে আমিই আছি। তারপর কিছু একটা হাতে নিয়ে রাঘবের হাতের সাথে ধরে। সাথে সাথেই ওর সাথে কি কি ঘটেছিল সেই সব কিছু টের পেয়ে যায় তান্ত্রিক, আর বলে ওই রেডিও স্টেশনটা বন্ধ করার কারণে ভিশরার আত্মাটা এতদিন ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু তোমরা বন্ধনীটা খুলে দেওয়াতে তোমাদের সাথেই ঢুকেছিল। সে আসলে তার মাকে খুঁজছিল, মানে ওই আয়নাটাকে। অনেক খোঁজাখুঁজির পরও সেটা পাচ্ছিল না।
কিন্তু দুর্ভাগ্যবশত তোমরা ওই আয়নাটাকে ভেঙে ফেলো। এই জন্য ভিশরা মনে করছে যে তোমরা সবাই মিলে ওর মাকে মেরে ফেলেছো। এই জন্য এখন তোমাদের সবাইকে খতম না করা পর্যন্ত থামবে না ভিশরা। তবে ওকে থামানোর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে দিগবন্ধন। কাল সূর্যাস্তর আগেই ওকে আটকাতে হবে, না হলে ওকে আর কখনো আটকানো পসিবল হবে না। আসলে আত্মা 3টা কারণে পৃথিবীতে থেকে যায়, তো সেগুলো যদি নষ্ট করা যায় তবে ওকে থামানো পসিবল। তোমাকে খুঁজে বের করতে হবে যে ওর কাছের কিছু জিনিসপত্র, বেঁচে থাকার সময় যেগুলোর সাথে ওর অনেক বেশি অ্যাটাচমেন্ট ছিল। সাথে সাথে রাঘব চলে আসে সেগুলোর খোঁজে। ভিশার বাড়িতে গিয়ে পায় একটা দাবার বোর্ড, সেটাতে করে ভিশা সবসময় ওর মার চিন্তা করে একসাথে খেলতো। তারপর চলে আসে রেডিও স্টেশনে। অনেক খোঁজাখুঁজি করার পরে পেয়ে যায় রেডিও সিগন্যাল। এটার মাধ্যমেই সে কমিউনিকেশন করত। সেটা একটা টাওয়ারের সাথে লাগানো, এজন্য টাওয়ারে উঠতে থাকে রাঘব, কিন্তু টাওয়ারটাই ভেঙে পড়ে যায়। কোনো মতে সেখান থেকে বের হয়ে ওইটা নিয়েই রওনা করে আশ্রমের উদ্দেশ্যে। এদিকে গুরুজি তার সাঙ্গুপাঙ্গু নিয়ে ভিশাকে আটকে রেখেছিল, কিন্তু শক্তির সাথে কোনোভাবেই বেরোচ্ছিল না। তখনই রাঘব চলে আসে ওই জিনিসপত্র নিয়ে, কিন্তু গুরুজি জানায় এখানে কিছু একটা তো মিসিং আছে। ঠিক তখনই ছাড়া পেয়ে যায় ভিশরা আর সবাইকে অ্যাটাক করতে থাকে। সে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে এতজন মিলে ওর সাথে পেরে উঠছিল না। কিন্তু যখন রাঘবকে অ্যাটাক করে তখন ওর ব্রেসলেটটার কারণে ঝাটকা খায়। এটা রাঘবকে একটা পুরোহিত দিয়েছিল, তখন রাঘব সেটা মাইথিলির হাতে পরিয়ে দেয়। এটাতে ভিশার আত্মা এবার রাঘবের মধ্যে ঢুকে যায়। দেখা যায় রাঘবের সামনে আরেকটা রাঘব। তখন রাঘবের মনে পড়ে যে ওর বাবা আসলে ওর ভুলেই মারা গিয়েছিল, ওর জোরাজোরি করাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর মারা গিয়েছিল ওর বাবা। এই জন্য ভিশরা বলতে থাকে তুই আর আমি তো একই, তুইও তোর বাপকে মেরেছিস, আমিও। এটা বলে রাঘবকে দুর্বল করে মারতে শুরু করে। রাঘব শুধু মার খেয়েই যাচ্ছিল। নিজের বাবা মারা যাওয়ার কথাটা চিন্তা করে ওর মধ্যে একটু গিল্ট ফিল হচ্ছিল। তখনই মাইথিলি রাঘবের গায়ে হাত দিয়ে শক্তি যোগায়। এতে রাঘব মারতে শুরু করে ভিশরাকে। এক পর্যায়ে রাঘব ভিশার গলায় আঘাত করে। এতে ওর গলা থেকে তাবিজটা রাঘবের হাতে চলে আসে আর ভিশার আত্মাটা হাওয়ায় মিলিয়ে যায়। তখন রাঘব মাইথিলিকে ওই তাবিজটা আনতে বলে, যেটা ওই রেডিও স্টেশনের মধ্যে আছে। আর তান্ত্রিকরা সবাই মিলে তখন আটকে ফেলে রাঘবকে। দিগবন্ধনই শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ওই তাবিজটা নিয়ে চলে আসে মাইথিলি। এটা আগুনে দেওয়াতে দিগবন্ধনই পূর্ণ হয়। অনেক চিল্লাচিল্লি কাকুতি মিনতি করে ভিশার আত্মা নষ্ট হয়। 11 জনের মধ্যে ওরা 8 জন বেঁচে যায়। কিছুদিন পরের কথা, রাঘব মাইথিলিকে বলছিল, আমার মনে হয় না সমস্যা এখনো পুরোপুরি কেটেছে। ভিশরা কেনই বা ওর মাকেই দেখতে পেল? আসলে তোর মায়ের আত্মা আসেন এখানে। দেখা যায় ভিশরা যখন আয়নার সাথে কথা বলছিল ঠিক তখনই ওর মা ওর পিছেই দাঁড়িয়েছিল। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। গল্পটা যেভাবে শেষ করা হয়েছে হয়তোবা দ্বিতীয় পর্ব আসলেও আসতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।